कुछ भी नहीं मिल। सुनहरी बाई গান থামিয়ে ধীর কণ্ঠে বললেন, हुजूर आका, मैं तुम्हें बेहद प्यार करती हूँ। क्या तुम मुझे तुम्हारा बीबी बनाओगे? এই কথা বলেই তিনি লজ্জায় মুখ নামিয়ে নিলেন। কুমার বাহাদুরের মুখে অন্ধকার নেমে আসে, তার মুখ রাগে থমথমে হয়ে যায়। মনে মনে তিনি ভাবলেন, मैं इस रियासत का शहजादा हूँ। मेरे वालिद के बाद मुझे ही इस तख्त का मालिक बनना है, और कहाँ का एक नचने वाली मुझसे निकाह करना चाहती है। इतनी बड़ी जरूरत। তিনি মনে মনে ঠিক করলেন এবার সুনহেরিকে শেষ করে দিতে হবে। কিন্তু মুখে তিনি কেবল বললেন, बहुत जल्द तुम्हारी ख्वाहिश पूरी होगी जाने जिगर। সুনহেরি বাই মুখ নিচু রেখেছিলেন, তাই তিনি কুমার বাহাদুরের থমথমে ভাব দেখতে পেলেন না। তবে মনে মনে তিনি ভীষণ খুশি হলেন। কুমার বাহাদুর বিদায় সম্ভাষণ জানিয়ে চলে গেলেন, আর সুনহেরি বাই তার কথাগুলো ভেবে ভেবে ধীরে ধীরে ঘুমিয়ে গেলেন। তিনি জানতেও পারলেন না যাকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন তিনি তার জন্য কি সর্বনাশ নিয়ে আসছেন। Alcohol consumption is injurious to health and may cause liver damage, addiction, and other serious health problems. All rights to this audio story are reserved by the creator. Unauthorized reproduction, distribution, or adaptation is strictly prohibited. This Bengali audio story is copyrighted from October 23rd, 2025 and remains protected under copyright law to date. All rights reserved. This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমেশালি। আমরা আজ নিয়ে এসেছি দিব্য মিত্রর লেখা এক ভৌতিক গল্প, রাগশ্রয়ের প্রতিশোধ। কুমার বাহাদুর কি সত্যি সুনহেরি বাইকে শেষ করে দিলেন? রুদ্রর নোংরা দৃষ্টি থেকে সুনিতা কি বাঁচতে পারবে? রহস্য, ভালোবাসা আর প্রতিশোধের আগুনে গড়া এই কাহিনীর প্রতিটা মুহূর্তে অপেক্ষা করছে শিহরণ আর বিস্ময়। সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই শুনুন গল্পের পাঁচমিশালির একাদশতম নিবেদন, ভৌতিক গল্প রাগশ্রয়ী প্রতিশোধ। রুদ্র রেস্টুরেন্টের এক কোণে চুপচাপ বসে আছে। সুনিতা এখনো পৌঁছায়নি। রুদ্র জানে সুনিতার আসতে একটু সময় লাগবে। তার বাড়িতে কেউ নেই, তাই সব কাজ গুছিয়ে বাইরে আসতে ওর সময় লাগবে। সুনিতা মিস্ট্রি আনফোল্ডেড নামে একটি পত্রিকায় কাজ করে। সে যত রকম রহস্যময় খবর পায় সবই সংগ্রহ করে পত্রিকায় পাঠায়। নিজের কাজের প্রতি তার মনোযোগ সুনির্দিষ্ট। রুদ্র তার বস। 3 মাস হলো সুনিতা এখানে যোগদান করেছে। যোগদান করতেই সে বুঝে গেছে রুদ্র খুব ভালো মানুষ নয়। তাই সে চেষ্টা করে সবসময় রুদ্রকে এড়িয়ে চলতে, আর তার এই এড়িয়ে চলার আচরণই তার প্রতি রুদ্রর টান আরও বাড়িয়ে দেয়। আজ রুদ্র সুনিতাকে এই রেস্টুরেন্টে ডেকেছে নতুন রিপোর্টিং নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু প্রকৃত কারণ একটাই, আজ সে খোলাখুলি সুনিতার সঙ্গে কথা বলতে চায়। রুদ্র জানে সুনিতা বাড়িতে একা থাকে, আর তাই তার মনের ভেতর
একটি সুপ্ত নোংরা ইচ্ছে জেগে ওঠে। তার মুখে ক্ষণিকের জন্য কুৎসিত একটি হাসি ফুটে ওঠে। ঠিক তখনই রেস্টুরেন্টে প্রবেশ করে সুনিতা। রুদ্র হাত নেড়ে স্বাগত জানায়। সুনিতা এগিয়ে এসে বিনীতভাবে বলে, গুড ইভিনিং স্যার। রুদ্র হেসে উত্তর দেয়, গুড ইভিনিং, বসো। অফিসের বাইরে তো তুমি আছো, তাই এখন স্যার না বললেও চলবে। সুনিতা চেয়ারে বসে মাথাটা কিছুটা নিচু করে মৃদু স্বরে বলে, স্যার আপনি তো আমার বস, অফিসে বাইরে বা ভেতরে আপনাকে স্যার ছাড়া আমি আর কি বলতে পারি। তারপর কিছুটা থেমে আবার বলে, বলুন স্যার, কোন রিপোর্টিং নিয়ে আলোচনা করতে চান? আমি সব ফাইল নিয়ে এসেছি। রুদ্র মনে মনে একটু বিরক্ত বোধ করে। সে ভাবতে থাকে, এই মেয়েটা কি বুঝতে চায় না, নাকি পারে না ওর ইচ্ছেটাকে? অন্য সব মেয়েরা রুদ্রের জন্য যেন পাগল, কিন্তু এই সুনিতা শান্ত, ঠান্ডা, সব কিছু নিয়মমাফিক করে কাজ করে ঠিক সময় চলে যায়। আজ পর্যন্ত রুদ্র তার কাজের কোনো ভুল খুঁজে পায়নি। রুদ্র মনে মনে ভাবে, এই মেয়েটা কিভাবে তাকে এভাবে উপেক্ষা করতে পারে? এই উপেক্ষা আরও গভীরভাবে তার টান বাড়ায়। সে সবসময় চেষ্টা করে কোনো না কোনো উপায় খুঁজে বের করতে, যাতে সুনিতার সাথে কয়েক মুহূর্ত সময় কাটানো যায়। রুদ্র মনে মনে ঠিক করে, একদিন সে এই ঔদ্ধত্যের সীমা ভাঙবে। রুদ্র বড়লোক পরিবারের সন্তান। তার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তাদের আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এখন হয়তো জমিদারি নেই, কিন্তু সেই অর্থ, সেই ঠাটবাট সবই একই রকম আছে। জীবনে যা চেয়েছে হয় পেয়েছে, নয়তো ছিনিয়ে নিয়েছে। আর এই উপেক্ষা রুদ্র তা মেনে নিতে পারছে না। ও বলে ওঠে, রিপোর্ট নিয়ে পরে কথা বলবো, এখন বলো কি খাবে? সুনিতা ধীর স্বরে উত্তর দেয়। শুধু চা স্যার। রুদ্র তখন ওয়েটারকে ডাকতে যায় অর্ডার দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টে একটি গান বেজে ওঠে। গানটা শুনে রুদ্র এবং সুনিতা দুজনই এক মুহূর্তের জন্য চমকে ওঠে। রুদ্রর মনে হয়, এই গানটা তো আগে কখনো শোনেনি, তবুও কেন এত চেনা চেনা লাগছে। সে লক্ষ্য করে সুনিতাও গানটা শুনে কিছুটা অদ্ভুতভাবে সাড়া দিচ্ছে, যেন উসখুস করছে। রুদ্র জিজ্ঞাসা করে, কি হলো সুনিতা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? সুনিতা প্রথমবারের মতো সরাসরি রুদ্রর দিকে তাকিয়ে বলে, আমি জানি না স্যার, তবে এই গানটা শুনে খুবই অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছিল না আগে কোথাও শুনেছি, তবে অন্যরকম ভাবে। রুদ্র কৌতূহল ভরে জিজ্ঞাসা করে, কোথায় শুনেছো? সুনিতা ধীরভাবে উত্তর দেয়, জানি না স্যার, কোথায় শুনেছি বা আদৌ শুনেছি কিনা তাও জানি না। রুদ্র নিজেও ভেতরে ভেতরে মনে মনে স্বীকার করে, তারও একই রকম অনুভূতি হচ্ছে এই গান শুনে। সুনিতা আরও বলে, স্যার আমার খুবই ভয় লাগছে, কাল বরং অফিসে এসে বাকি কথা হবে। রুদ্রও মনে মনে ভয় পেয়েছিল, তাই বলে ওঠে, চলো, আমি তোমায় একটু এগিয়ে দিচ্ছি। না স্যার, আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। সুনিতা মৃদুভাবে প্রতিক্রিয়া জানায়। রুদ্র হেসে উত্তর দেয়, আমার কোনো কষ্ট হবে না। ওরা দুজনেই রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে হাঁটতে থাকে, চুপচাপ নীরবভাবে। কিন্তু রুদ্রের মাথায় আবারও সুনিতাকে ঘিরে সেই সুপ্ত, অদ্ভুত, নোংরা চিন্তাগুলো জেগে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে, আজকেই এই ইচ্ছাগুলো চরিতার্থ করবে। হঠাৎ করেই আকাশ ভেঙে পড়ে। মুষলধারে বৃষ্টি, বজ্রপাত
এবং প্রবল ঝোড়ো হাওয়া। মাঝ রাস্তায় দুজনেই থেমে দাঁড়ায়, আশেপাশে কোনো আশ্রয় খুঁজে দেখার চেষ্টা করে। হঠাৎই রুদ্রর চোখে পড়ে বহু দূরে একটি পুরনো বাড়ি, যেটা দেখে ওর এক প্রাচীন কেল্লা বলে মনে হয়। রুদ্র সুনিতাকে বলে, সুনিতা, চল ওই বাড়িটায় গিয়ে দাঁড়াই, না হলে এই ভীষণ বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। সুনিতা ধীর স্বরে বলে। আপনি যান স্যার, আমার কোনো অসুবিধা হবে না। রুদ্র জোর দিয়ে বলে, সুনিতা, আমি তোমার বস হিসেবে বলছি, এখানে এসে কিছুক্ষণ দাঁড়াও। বৃষ্টি থামলে আমরা বের হব। আর যদি তোমার ঠান্ডা লাগে, তুমি ছুটি চাইলেও আমি এখন দিতে পারবো না। শেষমেশ সুনিতা বাধ্য হয়ে রুদ্রের সাথে ওই কেল্লার ভিতরে প্রবেশ করে। রুদ্রর মুখে ধীরে ধীরে এক অশুভ হাসি ফুটে ওঠে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে সে এক দৃষ্টে তাকিয়ে থাকে সুনিতার দিকে। তার চোখের দৃষ্টি আর মুখের ভদ্রতার আবরণ যেন মুহূর্তেই খসে পড়ে। এবার প্রকাশ পায় ওর আসল মুখ, আসল ইচ্ছা। সে ধীর পায়ে এগিয়ে আসতে থাকে। ভয়ে সুনিতা কুঁকড়ে যায়। হঠাৎ দৌড়ে দরজার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই রুদ্র এক ঝটকায় ওর চুল মুঠি করে ধরে ফেলে। সুনিতা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আর সেই মুহূর্তেই যেন ঘরের ভেতর ঝলসে ওঠে বিদ্যুতের মতো আলো। চোখ ধাঁধানো সেই নীল আলোতে রুদ্র চোখ ঢেকে মাটিতে বসে পড়ে। আলো ধীরে ধীরে মিলিয়ে গেলে সে বুঝতে পারে সে ঘরে একা। চারপাশ নিস্তব্ধ, নিস্পন্দ। সুনিতার কোনো চিহ্ন নেই। রুদ্র হাঁপাতে হাঁপাতে চারপাশ খুঁজতে থাকে। ঠিক তখনই তার কানে ভেসে আসে এক গুনগুন করা সুর। সেই একই গান যা কিছুক্ষণ আগে রেস্টুরেন্টে শুনেছিল, কিন্তু এবার তার সুর ভিন্ন, যেন শীতল আর ভয়ঙ্কর। রুদ্রের বুকের ভেতর ধড়ফড়ানি বেড়ে যায়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে যে দৃশ্যটি সে দেখে, তাতে তার রক্ত হিম হয়ে যায়। সামনেই দাঁড়িয়ে সুনিতা, মুখে এক অদ্ভুত ঠান্ডা হাসি। গুনগুন করে গাইছে সেই গান, কিন্তু তার চেহারা, মুখের এক পাশ অগ্নিদগ্ধ, কালচে দাগে বিকৃত। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, যেন শূন্যে তাকিয়ে আছে। ভয়ে রুদ্রের মাথা ঝিমঝিম করতে থাকে। চারপাশ কেমন যেন ঘুরপাক খেতে শুরু করে। তার হাঁটু ভেঙে আসে, চোখ ঝাপসা হয়ে আসে। শেষ মুহূর্তে কেবল সুনিতার সেই শীতল হাসিটাই দেখতে পায়। তারপরই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ সামনে ভেসে ওঠে কয়েক শতাব্দী আগের এক দৃশ্য। তখনকার রাজা ছিলেন ঠাকুর উদয় প্রতাপ সিং বাহাদুর। তার জ্যেষ্ঠ পুত্র কুমার রুদ্রপ্রতাপ সিং বাহাদুর। আজকে রুদ্রই সেই কুমার রুদ্রপ্রতাপ। রাজা অত্যন্ত প্রজাবৎসল, জনগণের প্রতি সদয় ও ন্যায়পরায়ণ। কিন্তু জ্যেষ্ঠ কুমার, তিনি সম্পূর্ণ বিপরীত। প্রচণ্ড লম্পট, মদ, নৃত্য এবং নারীদের সঙ্গে ফুর্তি ছাড়া কিছুই বোঝেন না। তার প্রিয় একটি বাইজি ছিল, সুনহেরি বাই। খোদ লখনৌ থেকে জ্যেষ্ঠ কুমার নিজে তাকে পছন্দ করে নিয়ে এসেছিলেন। সুনহেরি বাইয়ের রূপ আর কণ্ঠ দুটোই অসাধারণ। প্রতিদিনই কুমার বাহাদুর সুনহেরি বাইয়ের কাছে গান শুনতে এবং নাচ দেখতে আসতেন।
মজলিস শেষ হলে তিনি তাকে নানা উপহার দিতেন। সুনহেরি বাই তার এই নজরগাড়া আচরণে মনে মনে কুমার বাহাদুরের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেন। তিনি ভাবতেন হয়তো জ্যেষ্ঠ কুমারও তাকে ভালোবাসেন। এক রাত্রে সুনহেরি বাই ঠিক করলেন আজ মজলিসের শেষে গান ও নাচের পর তিনি তার মনের কথা কুমার বাহাদুরকে বলবেন। ঠিক তখনই এক প্রহরী উচ্চ কণ্ঠে ঘোষণা করল, साजादे आला हुजूर वीर श्रेष्ठ ठाकुर रुद्र प्रताप सिंह बहादुर तशरीफ ला रहे हैं। সুনহেরি বাই চমকে উঠলেন। কুমার বাহাদুর ঘরে ঢুকে হঠাৎ বলে উঠলেন, क्या बात है सुनहरी भाई, आज तुम इतने गुमशुदा से क्यों हो मेरी जान जिगर? সুনহেরি বাইয়ের মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ে। তিনি ধীরভাবে কম্পমান কণ্ঠে বললেন, हुजूर आका, मेरे दिल में एक अजीब ख्याल घूम रहा है, सुकून नहीं मिल रहा है कहीं पे। কুমার বাহাদুর আবার বলে ওঠেন, मेरे होते हुए भी इतना बेचैनी क्यों जाने जिगर? সুনহেরি বাই কিছুটা কাঁপতে কাঁপতে উত্তর দেন, हुजूर आका, डर लग रही है, कैसे पेश करूं तुम्हें ये बातें? কুমার বাহাদুর ধীরে হেসে বলে ওঠেন, पहले एक अच्छा खासा महफिल बना दो जाने जिगर, जब मन खुश हो जाएगा तब बेफिक्र होकर तुम्हारा मन की बात बताना जाने जिगर। অবশেষে শুরু হয় সুনহেরি বাইয়ের সেই অপূর্ব গান রাগ দরবারি গানারার ছন্দে। रात के साए में खोया सा है दिल, चंदनी के नीचे हम राज बातें, हवाओं में तेरी खुशबू सिमट जाए, हर मोड़ पे बस तेरा चेहरा नजर आए, तेरे बिना अब तो कुछ भी नहीं मिल। তার কণ্ঠ যেন ঘরটির কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। প্রতিটি সুরে এক অদ্ভুত উত্তেজনা এবং রহস্যময়তা তৈরি করতে থাকে। সঙ্গে তবলার বোলের ধ্রুপদী বাজনা যেন বাতাসকেও কাঁপিয়ে দিয়ে চারপাশকে আরও গভীর করে তোলে। आँखों में तेरी रातें बस जाएं, दिल के गहराइयों में घुमा रख जाएं, सुनो जरा याद तेरी आती है हर पल, हर लम्हा सिर्फ तू साथ रहे, तेरे बिना अब तो कुछ भी नहीं मिल। অবশেষে গান শেষ হয়। চারপাশ হাততালিতে মুখরিত। কুমার বাহাদুর এক মহামূল্যবান হীরের আংটি তুলে দেন সুনহেরি বাইয়ের হাতে। আবার চারপাশে হাততালির শব্দ ভরে ওঠে।
সুনহেরি বাইয়ের মুখ আবার লজ্জায় লাল হয়ে যায়। তারপর কুমার বাহাদুর বলে ওঠেন, अब बोलो सुनहरी बाई, क्या बात है? तुम इतनी सी परेशान हो रही है मेरे जाने जिगर। সুনহেরি বাই ধীর কণ্ঠে বললেন, हुजूरे आका, मैं तुम्हें बेहद प्यार करती हूँ। क्या तुम मुझे तुम्हारा बीबी बनाओगे? এই কথা বলেই তিনি লজ্জায় মুখ নামিয়ে নিলেন। কুমার বাহাদুরের মুখে অন্ধকার নেমে আসে, তার মুখ রাগে থমথমে হয়ে যায়। মনে মনে তিনি ভাবলেন, मैं इस रियासत का शहजादा हूँ। मेरे वालिद के बाद मुझे इस तख्त का मालिक बनना है, और कहाँ का एक नचने वाली मुझसे निकाह करना चाहती है। इतनी बड़ी जरूरत। তিনি মনে মনে ঠিক করলেন এবার সুনহেরিকে শেষ করে দিতে হবে। কিন্তু মুখে তিনি কেবল বললেন, बहुत जल्द तुम्हारा ख्वाहिश पूरी होगी जाने जिगर। সুনহেরি বাই মুখ নিচু রেখেছিলেন, তাই তিনি কুমার বাহাদুরের থমথমে ভাব দেখতে পেলেন না। তবে মনে মনে তিনি ভীষণ খুশি হলেন। কুমার বাহাদুর বিদায় সম্ভাষণ জানিয়ে চলে গেলেন। अलविदा सुनहरी बाई। আর সুনহেরি বাই তার কথাগুলো ভেবে ভেবে ধীরে ধীরে ঘুমিয়ে গেলেন। তিনি জানতেও পারলেন না যাকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন তিনি তার জন্য কি সর্বনাশ নিয়ে আসছেন। অনেক রাত্রে হঠাৎ সুনহেরি বাইয়ের ঘুম ভেঙে গেল। তিনি অনুভব করলেন যে তার শরীরে ভীষণ গরম লাগছে। মৃদু হাঁচপাঁচ করে উঠে বসলেন। ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ল জানলা দিয়ে লেলিহান অগ্নিশিখা। হৃদয়ে কাঁপতে লাগলো, মহলে কোনোভাবে আগুন লেগেছে। তিনি দৌড়তে দৌড়তে নিচে নামলেন। পালানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু দেখলেন মহলের সদর দরজা বা জানলা সবই বাইরে থেকে বন্ধ। পাগলের মতন ছোটাছুটি করতে করতে তিনি নিজের পথ খুঁজতে লাগলেন। এক সময় তার কানে এলো বাইরের একজন সৈনিকের কণ্ঠ। कोई भी दरवाज़ा या खिड़की छुट्टा नहीं चाहिए। शहजादे आला का हुक्म है, सुनहरी को जिंदा जला के रख कर देना है। সুনহেরি বাই এই কথা শুনে স্থির হয়ে গেলেন। তার মাথা ঘুরিয়ে গেল। যাকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন তিনি তার জন্য এমন নিষ্ঠুর শাস্তি ঠিক করলেন। মনের আঘাত সহ্য করতে না পেরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। আর সেই লেলিহান অগ্নিশিখা মহলের প্রতিটি কোণকে শুদ্ধ করে তাকে ছাই করে দিল। এইভাবে শেষ হলো সুনহেরি বাইয়ের অধ্যায়, যেখানে ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে মিলিত হয়েছিল এক অমানবিক ছায়া। রুদ্রর জ্ঞান ফিরে এলো যখন, ও দেখল ওর সামনে বসে ওর দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে সুনিতা। সেই পুড়ে যাওয়া বিকৃত মুখে সুনিতা গান গেয়ে চলেছে। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। হঠাৎই সুনিতা চুপ করে গেল। তারপরে বলে উঠল, हुजूरे आका, देखो मेरा बेहद प्यार का नतीजा। आज तुमने मेरे पास आने में कितना बेचैन हो रहे हो। हाँ? রুদ্র বলে ওঠে, না, এগুলো সব মিথ্যে, এগুলো ভুল। সুনিতা, তুমি এসব কি বলছো? সুনিতা বা সুনহেরি বলে ওঠে,
तुमने सही कहा हुजूर आका, मैं ही हूँ सुनीता। इतना दिन से मैंने इंतजार किया आज का दिन के लिए। आज तो मैंने तुमको मेरे पास लेकर ही आऊंगी। রুদ্রর গলা শুকিয়ে যায়। ও বলে ওঠে, আমি ভুল করেছি সুনিতা, আমার অন্যায় হয়েছে। আমি আর কখনো এরকম করবো না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমার একদম এরকম করা উচিত ছিল না। সুনহেরি হাসতে হাসতে বলে ওঠে, कोई बात नहीं हुजूर आका, सब कुछ भूल जाओ, सब कुछ छोड़ के मेरे पास आ जाओ। आओगे ना हुजूर आका? এই বলে সুনহেরি দু হাতে রুদ্রর গলা চেপে ধরে। সেই হাত যেন বরফের মতো ঠান্ডা। সেই ঠান্ডা হাতের হিমশীতল আঙ্গুলগুলো যেন চেপে বসে রুদ্রর গলার উপর। রুদ্রর দম আটকে আসে, চারপাশ অন্ধকার হয়ে আসে। লাগছে, ছেড়ে দাও। मुझे माफ कर देना हुजूर आका, आपको थोड़ा सा तकलीफ पहुंच रही हूँ मैं। क्या करे, इससे बहुत गुना ज्यादा तकलीफ मेरे को हुआ था उसी दिन। বলে ওঠে সুনহেরি। রুদ্র আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এক সময় ওর প্রাণ বেরিয়ে যায়, পড়ে থাকে ওর নিথর দেহ। হঠাৎ চারপাশে এক উজ্জ্বল আলো জ্বলে ওঠে। সেই আলোতে সুনিতার চেহারা ধীরে ধীরে মিলিয়ে যায়। কেল্লার মতো সেই পুরনো বাড়িটা আজও অটলভাবে দাঁড়িয়ে আছে। মাঝরাত্রে কেউ যদি কান পাতে, হয়তো শোনা যায় ফিসফিসানি, অদ্ভুত বাতাসে ভেসে আসা কণ্ঠস্বরে কেউ কিছু বলছে। বাতাস বইছে, জানলার কপাটগুলো কেঁপে কেঁপে উঠছে। পুরনো দরজা এবং দেয়ালগুলো যেন অতীতের অভিশপ্ত গল্পগুলো ধরে রেখেছে। কেউ সাহস পায় না সেই বাড়ির কাছে যাওয়ার। আর সেখানে দূরে কোনো অদৃশ্য কক্ষে বাজছে সেই রাগশ্রয়ী গান। তবলা ধ্রুপদী বোল এক অদ্ভুত ছায়ার মতো ঘুরপাক খাচ্ছে। গানটা যেন বাতাসের সঙ্গে মিশে প্রতিটি শব্দে অতীতের যন্ত্রণা, প্রতিশোধ এবং সুনহেরি বাইয়ের মনের ভাব ব্যক্ত করছে। শুনতে শুনতে মনে হয় রাগশ্রয়ী সেই গান আজও ঘুরে বেড়ায় কেল্লার প্রতিটি কোণে, যেন মনে করিয়ে দিচ্ছে অতীত কখনো মুছে যায় না, আর কোনো অসভ্য ইচ্ছা চিরকাল শান্তি পায় না। चेहरा नजर आए, तेरे बिना अब तो कुछ भी नहीं आँखों में तेरी रातें बस जाएं, दिल के गहराइयों में खुमार रख जाएं। सुनो जरा याद तेरी आती है हर पल, हर लम्हा सिर्फ तू साथ रहे, तेरे बिना अब तो कुछ भी नहीं এতক্ষণ শুনছিলেন দিব্য মিত্রের লেখা ভৌতিক গল্প রাগশ্রয়ী প্রতিশোধ। গল্প পাঠে রুদ্র, প্রহরী 1, প্রহরী 2, কুমার ঠাকুর রুদ্র প্রতাপ সিং বাহাদুরের চরিত্রে দিব্য মিত্র। গল্প উপস্থাপনায় সুনিতা ও সুনহেরি বাইয়ের চরিত্রে অঙ্গিরা সেন মিত্র। আবহ ও সঙ্গীতে দিব্য মিত্র।
সম্পূর্ণ পরিকল্পনা ও পরিচালনায় দিব্য মিত্র। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে গিয়ে বেল আইকন ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার হাতছাড়া না হয়। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গল্পের পাঁচমিশালির পাশে থাকবেন। ধন্যবাদ।